সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন তারকা আড্ডা। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি ফারহানা লোপা, আর আমার সাথে আজ এখানে উপস্থিত আছেন জনপ্রিয় দুজন মানুষ, এ সময়ের আলোচিত দুজন তারকা। আমার সাথে আছেন মাসুমা রহমান নাবিলা এবং আছেন খায়রুল বাশার। আপনাদের দুজনকেও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আশা করি বনলতা সেনের সাথে আপনাদের ঈদ অনেক ভালো কাটছে। জি আলহামদুলিল্লাহ ভালো কাটছে, আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। বনলতা সেন, এটি এমন একটি নাম, এমন একটি কবিতার নাম যেটা সবার কাছে, সবার মুখে মুখে, এবং জীবনানন্দ দাশের মতো একজন কবি, একজন সাহিত্যিক, এইরকম একজন বড় মাপের মানুষকে নিয়ে যখন একটি সিনেমা তৈরি হয়, সবার অন্যরকম একটি আগ্রহ আগে থেকেই চলে আসে। এবং আপনাদের দুজনের যে চরিত্র, একদম খায়রুল বাশের কথা যদি বলে, আপনারটা তো স্পেসিফিক, আপনি একদম কবির চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। আর নাবিলার চরিত্রটা নিয়ে সবার মধ্যে আমার মনে হয় যে একটা রহস্য রয়ে গেছে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আলাদা করে। না, আমার চরিত্রটা আসলেই রহস্যে ঘেরা একটা চরিত্র। সবাই আমাকে আসলে যখন থেকে এই সিনেমা, ইনফ্যাক্ট আমরা শুটিংও করেছি, বা শুটিংয়ের পরে যখনই কোথাও পত্রিকায় নিউজ এসেছে বা এসেছে, তো সবাই বলছেই যে আমি নাম ভূমিকায় অভিনয় করছে মাসুমা রহমান নাবিলা, নাম ভূমিকায় অভিনয় করছে মাসুমা রহমান নাবিলা। এখন আমি কিন্তু কাউকে বলিনি যে আমি বনলতা সেন বা আমার চরিত্রের নাম বনলতা সেন, কিংবা আমি নাম ভূমিকায়। তো এখন কি করব, এখন একটা পত্রিকা থেকে দেখা যায় সব জায়গায় নিউজ হয়ে যায়, এখন এটা মানে একটা স্ট্যাম্পের মতো হয়ে গিয়েছে যে আমি বনলতা সেনের চরিত্রটা করছি। কিন্তু এখন যখন ফাইনালি আমরা এই যে বিভিন্ন অনুষ্ঠানে আসছি, আপনাদের সঙ্গে কথা বলছি, তখন আমি সামনে বসছি এবং এখন আমার বলার সুযোগ হচ্ছে, আপনারা প্রশ্ন করছেন বলে। সিনেমাটা হলে রিলিজ হয়ে গেছে, মানুষ দেখছে। হ্যাঁ, তো যখন প্রশ্ন ফাইনালি আমাকে সরাসরি করা হচ্ছে, তখন আমি বলছি যে বনলতা সেন আসলে কে, আপনি জানেন কে? তাহলে আমি কিভাবে ওনার ক্যারেক্টার করতে পারি? আসলে উনি তো মানে বনলতা সেন তো একটা কল্পনা, এবং বনলতা সেন একটি খোঁজ, যে খোঁজটা যখন জীবনানন্দ দাশের পাঠকরা এই কবিতাটা পড়েছেন, সেই খোঁজটা এখনো চলমান, এবং সেই খোঁজটা আসলে এই সিনেমাতেও দেখানো হয়েছে, সেই খোঁজটাই যে আসলেই কে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। এটা বলতে পারছি না। আমরা বনলতা সেন ভাবি, কিন্তু উনি আরো কিছু প্রশ্ন জুড়ে দেন, তারপর আমরা আরো বিভ্রান্ত হই। এমন একটা চরিত্র। কবি তো সেখানে উপস্থিত, কবির সময়টাই উপস্থিত, আবার কিছু জায়গায় ওনাকে আবার বর্তমানেও দেখা যায়। সেটা কিভাবে দেখা যায় সেটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে, এখন এটা না বলি। তবে এটুকু বলা যায় যে আমার যে পিরিয়ডিক্যাল যে অংশটা, সেই অংশে কবির জীবনযাপন, কবির সংশয়, কবির ক্ষোভ, কবির অসহায়ত্ব এবং কবির সাহসিকতা সব মিলিয়ে আসলে যেই জার্নিটা এবং যেই পরিস্থিতির ভিতর দিয়ে এই বনলতা সেন আসা, কবিতাটা আসা, তো সেই জার্নিটা আমরা পাবো। এবং ওনার এই যে সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান এবং তার কবি মহলে তার অবস্থান, এবং এই পারিপার্শ্বিকতাটাকে উনি কীভাবে ফেস করতেন, সব কিছু মিলে, এবং ওনার এই যে প্রেমের নানা উপাখ্যান বা নানা মাত্রা, এবং এই যে আমরা বলি আসলে বনলতা সেন কাকে বলতে চেয়েছেন, আসলে উনি কি লাবণ্যকে পেয়ে তারপর এই মনে হলো, নাকি শোভনাকে পেয়ে, নাকি বনলতা সেন অন্য কেউ, নাকি আসলে সে কেউ না, সেটা কেবলই কবিরও কল্পনা। তো ওই জার্নিটা আসবে এই চরিত্রের ভিতর দিয়ে। একটু জটিল মনে হচ্ছে সেক্ষেত্রে দৃশ্যায়ন এবং গল্পটাকে এই যে এইভাবে আপনি যেভাবে বলছেন, এভাবে সিনেমার মতো করে উপস্থাপন করা, সব মিলিয়ে নিশ্চয়ই আপনাদেরও বেগ পেতে হয়েছে। আমাদের বেগ পাওয়ার চেয়ে আমার মনে হয় আমাদের ডিরেক্টরের অনেক অনেক বেগ পেতে হয়েছে। ডিরেক্টর বেগ পেতে হয়েছে বলতে, ডিরেক্টর ক্লিয়ার যখন সিনেমা উনি করতে আসছেন, কারণ ক্লিয়ার না হলে এত চমৎকার সিনেমা তৈরি হয় না। উনি একদমই ক্লিয়ার, এবং উনি বেগ পাওয়াটাই এরকম যে এই স্ক্রিপ্টের পিছনে ওনার আসলে সময় দেওয়া, দীর্ঘ সময় আসলে উনি এই স্ক্রিপ্টের পিছনে ব্যয় করেছেন। তো উজ্জ্বল ভাইয়ের গবেষণাটা আসলে মানে হিউজ আর কি। তো সেই ওনার এটার জন্য অনেক স্টাডি করতে হলো, এবং এইটার পেছনে অনেক সময় দিতে হলো। উনি বলেনও যে 8 বছর থেকে 10 বছর সময় ছিলেন এই স্ক্রিপ্টে। তো কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে উনি তো একটু অলস টাইপের,
তো আমি বললাম যে এটাকে আসলে কিভাবে আসলে সংজ্ঞায়িত করা যায়। একজন মানুষ এত বিশাল একটা স্ক্রিপ্ট লিখে ফেলছেন এবং সেই স্ক্রিপ্ট আমরা সেই সিনেমা দেখে আমরা বুঝবো যে এখানে কতটা আসলে সময়, শ্রম, সময় এবং মেধা শ্রম এবং সবকিছু। ডেডিকেশন এবং ধৈর্যের একটা পরীক্ষা দিতে হলো বলা চলে। তো এই জায়গাটায় উত্তীর্ণ হন যে ডিরেক্টর এবং যেটা ঘটে মানে উনি অলরেডি ঘটিয়ে ফেলেছেন, তো তারপরে আসলে কোন অলসতার শক্তিতে এটা ঘটে এবং সেটাকে কি আসলে অলসতা বলা যায় নাকি আসলে পাগলামি বলা যায়, কোনটা বলা যায়? উনি যেহেতু চারুকলার ছাত্র ছিলেন, তো ওনার ওই শৈল্পিক সত্তাটা খুবই প্রখর, যার কারণে উনি বাকি সব এরিয়াগুলো মানে সিঙ্গেল হ্যান্ডেডলি হ্যান্ডেল করেছেন। এবং এটাও একটা কারণ হতে পারে যে ওনার কাজের এতটা দীর্ঘ সময় লাগে ওনার কাজগুলোর ক্ষেত্রে, যে কারণ উনি প্রত্যেকটা জিনিস অনেক ডিটেইলে করেন এবং একা করেন। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বনি হয়তো বললো যে বাসার 2টা কবুতর লাগবে, সেই কবুতরগুলো আসলে এই দেখেই মনে হবে যেন এই বক্তব্য দিচ্ছে। তো আমি নিয়ে আসলাম 2টা কবুতর, সে বলল না এটা কি নিয়ে আসছো। এবং সেই মানে আমি তো 49 থেকে তার সাথে জানি, মানে 4টা কবুতর সে চিন্তা করতেছে এই কবুতরগুলোকে দেখেই মনে হবে যে এমন একটা বিষণ্ণ ব্যাপার, এমন একটা যদিও তারা অনেক চঞ্চল। এই কবুতর খুঁজতে তারা আবার 5 দিন শুটিং অফ রেখে কবুতর খুঁজতে হলো বা এরকম। তারপরে এসে বলতেছে যে এগুলো বাসার শুনে একটু আমরা ধারণা পাচ্ছি যে কেন সময় নিয়ে ওনার সিনেমাগুলো রিলিজ হয় বা কিছু। নাবিলা তো এর আগে আয়নাবাজি করেছেন, তারপরে তুফান সিনেমায় কাজ করেছেন, এখন আবার এই যে বনলতা সেনে আপনি অভিনয় করেছেন। সেক্ষেত্রে আর আপনি নিঃসন্দেহে অনেক ভালো মাপের একজন উপস্থাপিকা। সেক্ষেত্রে এখন আপনি যে চরিত্রে অভিনয় করছেন, আপনাকে যদি বলা হয় আয়নাবাজির হৃদি চরিত্রের হয়ে যদি আপনাকে প্রশ্ন করতে বলা হয় বনলতা সেনের চরিত্রের, তাহলে আপনি কোন প্রশ্নটি করতেন? মানে রিদি বনলতা সেনকে প্রশ্ন করবে? হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন আপনার হৃদি হয়ে অথবা আপনি নাবিলা হিসেবে উপস্থাপিকা হয়ে যদি আপনাকে বনলতা সেনের চরিত্রের এতদিন জন্য প্রশ্ন কোথায় ছিলেন? যে প্রশ্ন এখনো বর্তমানে এবং আগামীতে বর্তমানে এটা তো থাকবে। কবির প্রশ্ন হওয়ার কথা। বনলতা সেন এটা একই সবার প্রশ্ন, করবে। এটা সবার প্রশ্ন। সবার প্রশ্ন। আপনি ওই একই প্রশ্ন জিজ্ঞেস করতেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের প্রচারণার সময় আমরা দেখেছি যে ভিন্ন ভিন্ন ছবির মাধ্যমে আপনাদের প্রচার চলেছে এবং আরেকটা বিষয় দেখানো হয়েছে যে তখনকার সময়ের অর্থাৎ কবি জীবনানন্দ দাশের ছবি সাথে আপনার এই সিনেমার মেকআপ নিয়ে যেই ছবি সেগুলো দেখেছি এবং সেগুলো এত কাছাকাছি এবং এত আলোচনায় এসেছিল যে সবাই ধারণা করছিল যে এটা এত হুবহু কিভাবে হলো, মেকআপের পেছনে কারা ছিলেন বা কিভাবে এতটা বাস্তবসম্মত হলো, একটু যদি বলতেন। এটা তুমি বলো। এটা আরেক সংগ্রাম আর কি। এটা যখন আমি কল পেলাম যে জীবনানন্দ দাশ আমি করছি, উনি আমার ভীষণ প্রিয় কবি, তো কিন্তু এই জায়গাটাই ভয় যে ওনাকে তো বোঝাই খুবই টাফ। এটা উনি আসলে উজ্জ্বল ভাই আসলে কিভাবে দেখছেন ওনাকে এবং কি দেখাবেন। তারপর স্ক্রিপ্ট পড়া, আমরা বসা, স্ক্রিপ্ট রিডিং হওয়া, রিহার্সাল হওয়া এবং উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে ওনাকে আরও বেশি জানা, হ্যাঁ, এবং প্রস্তুতি নেওয়া আর কি। তো আমাদের সিনেমা খুব কাছাকাছি সময়ের মধ্যেও আমাদের লুক আসলে ফিক্সড হচ্ছিল না, আমার বিশেষ করে আমার বলছিল যে লুকটা ঠিক জীবনদের মতো হতে। চুল তো ফেলে দিলাম, যে এখান থেকে চুল ফেলে দিতাম যেহেতু ওনার কপালটা অনেক বড় ছিল, অনেকদিন চুল ছিল না। ন্যাচারালি ফেলা হয়েছে? হ্যাঁ, চুল ফেলে দিতাম এতটুক, সেটা হলো, কিন্তু ফেসটা ঠিক ওই রকম এসেও আসছে না এরকম আর কি। তো এটা একটা চেঞ্জ দরকার। তো ওনার এই পাশটা একটু ফোলা ছিল, এই পাশটা ফোলা ছিল, তো ও বললো যে এইটুক যদি ঠিকঠাক আসে, কারণ উজ্জ্বলে বসে বসে উজ্জ্বল ভাই স্কেচ করতেন আর কি। তো বলতেছে জাস্ট আমার এই ব্যাপারগুলো ডিটেলগুলো দরকার। এখন এটার জন্য উজ্জ্বল ভাই বললো যাচ্ছে সমস্যা নাই, এটা সিলিকনের কিছু বানাবো যেটা ক্যারি করতে হবে এটা তোমার। কি উনি বানিয়েছেন? কিন্তু আমরা এটা বানাতে পারি নাই, কারণ আমাদের এটা সময় ছিল না, চাইতে আমাদের এটা তৈরি করে দেওয়ার মতো কোথায় তৈরি করা যাবে বা কি মানে আমরা জানি না, বা আসলে সেই সীমাবদ্ধতা আছে আমাদের, আমরা এতটা হায়ার না আসলে এইসব ব্যাপারে। যাই হোক, তো তখন কি করা যায় এই জল্পনা কল্পনা চলছেই, এর মধ্যে সিনেমার শুটিং ডেট এগিয়ে আসলো। তখন একদিন আমি চা খাচ্ছি, তখন ওই লেবু চা, তখন বললাম যে এই লেবুটা একটু চামচ দিন তো, এই লেবুটা সরাই ফেলি কারণ তিতা হয়ে যাবে চাটা এরকম। তো লেবু সরাতে গিয়ে আমার মনে হলো যে এটা তো অনেক ফ্লেক্সিবল,
এটা কি কোনো ইয়ে করা যায় কিনা। তো আমি রান্নাঘরে গেলাম, গিয়ে বললাম যে একটা লেবু দেন। ওটাকে কেটে এটাকে বারবার নানা শেপে দিয়ে ওই ওয়াশরুমে গিয়ে আপনার মিররের সামনে দেখছিলাম যে ইয়ে হয় কিনা। একটা পর্যায়ে মনে হলো যে না, অনেকটা চেঞ্জ, অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমার তো মনে হচ্ছে যে কাছাকাছি দেখা যাচ্ছে। তো উজ্জ্বল ভাইয়ের কাছে গেলাম যে উজ্জ্বল ভাই কী করতেছেন, তাহলে কি ভাবতেছেন? উজ্জ্বল ভাই বললো যে হ্যাঁ ভাবতেছি। দেখে বললো যে কী ব্যাপার, এই তোমাকে তো এটা কিভাবে ঘটলো, এটা কি হলো, মানে কি? আমি বললাম যে ভাইয়া লেবু কেটে এভাবে দিছি। এটা লক, এটা লক মিলে গেছে, তো মিলে গেছে কিভাবে, তোমার মাথায় কি করে আসছে? তো এই বিষয়টাই পরবর্তীতে কাল হয়ে গেল আর কি। এই প্রতিদিন আমরা শুটে গিয়ে সবাই মেকআপ নিত, আমি লেবু কাটতাম, কারণ ওইটা শেপটাও সবার জানা ছিল না কারো। তো আমি ওই শেপটা ইয়ে করতাম, কারণ নয়তো কাউকে দিয়ে এটা বোঝানো যাবে না। আমি তো একটা মাপজোক দিয়ে এটাকে রাখছি। তো আবার এক একদিন লেবুর সাইজটা এক এক রকম আসে। কোনো লেবুর ছোকলা মোটা, কোনোটা হচ্ছে কাগজি লেবুরটা পাতলা। তো সেই মোটাটাকেও আমি ঘষে এরকম করে নিতাম ওইটার মাপ অনুযায়ী। তো এভাবে যেতে থাকলো আর কি। তো এইভাবে আসলে লুক আসছে। আমরা আরো কথায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসি। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিরতির পর আবারও ফিরে এলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন তারকা আড্ডায়। আমরা বিরতিতে যাওয়ার আগে বনলতা সেনের বেশ কিছু গল্প শুনছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছে যে এই গল্পটা বা সিনেমাটা কি একটু বেশি সিরিয়াস কিনা, যেহেতু একটি সাহিত্য নির্ভর বা কবিতা নির্ভর একটি সিনেমা। না, আই ডোন্ট থিঙ্ক। আমরা শ্যুট করার সময় আসলে মনে হচ্ছিল যে হয়তো সিনেমাটা কি সবার বোধগম্য হবে কিনা, এটা কিছুটা মনে হচ্ছিল। কারণ উজ্জ্বল ভাইয়ের আসলে সিনেমার ন্যারেশনের ভাষাটা তো অনেক ভিন্ন, সবার সাথে মেলে না। বাট সে ভাষাটা অনেক সুন্দর এবং এই ভাষাটা সবার বোধগম্য হয় না, এটাও একটা বিষয়। তো সেক্ষেত্রে তো তখন মনে হচ্ছিল যে সবার কি বোধগম্য হবে কি না। তো ফাইনালি যখন আমরা সিনেমাটা দেখেছি তখন মনে হলো যে না, হবে, হ্যাঁ হচ্ছে তো, মানে ফিল্মটা বোঝা যাচ্ছে তো আসলে কি বলতে চাচ্ছে। আমার কাছে মনে হয় কি, ইন আ ওয়ে দিস ফিল্ম ইজ আ পোয়েট্রি ইন মোশন। সত্যি কথা, আমি যখন স্ক্রিপ্ট পড়ছিলাম এই কথাটা তো আমরা অনেক শুনেছি, পোয়েট্রি ইন মোশন, কিন্তু অ্যাকচুয়ালি আমি স্ক্রিপ্ট পড়ার সময় এটা আমি ফিল করেছি যে পোয়েট্রি ইন মোশন কাকে বলে। হ্যাঁ, অনেকটাই তাই। আবার যে এটা হচ্ছে যে অনেক ভারী কিনা, অবশ্যই তো সিনেমাটা অনেক ভারী। সিনেমাটা অনেক ভারী এই ক্ষেত্রে যে আপনি যখন সিনেমাটা দেখা শুরু করবেন বা যারা দেখে আসছেন তাদের অভিজ্ঞতা এরকমই হওয়ার কথা যে প্রথমে মনে হবে যে কি হতে যাচ্ছে আসলে, কারণ অনেক প্রশ্ন প্রথমে, যে প্রশ্নগুলো আসলে আমাদেরই, হ্যাঁ, বা যে প্রশ্ন একজন জীবনানন্দ দাশকে নিয়ে যদি কেউ ভাবেন তাহলে এই প্রশ্নগুলো আসে। আমরা জীবনানন্দ দাশকে দেখতে পাই, আমরা আমি যতদূর জেনেছি যে আপনি কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন এবং আরো একটা চরিত্র, সম্ভবত আপনি দুটি চরিত্রে এখানে অভিনয় করেছেন। বিষয়টা কি এরকম? আমি আসলে এটাকে ওইটাও বলবো না যে জীবনানন্দ দাশকে অতীত হিসেবে দেখানো হচ্ছে, এটা আমি বলবো না। কারণ হচ্ছে জীবনানন্দ দাশ এখনো অতীত হন নাই। ওনার কবিতা পড়লেই মনে হয় যে এটা আমারই কবিতা, বা সেটাকে বুঝতে পারলে মনে হয় যে এটা এই সময়ও বর্তমান। হ্যাঁ, এই সময় আমি এটাকে রিলেট করে নিতে পারি। সো আমরা এটা বর্তমানের সিনেমায় দেখাচ্ছি, কিন্তু আমরা জীবনানন্দ দাশকে দেখছি সেই কবিতার মধ্য দিয়ে। হ্যাঁ, আবার নানা রকম যে আমাদের প্রশ্ন বনলতা সেনকে নিয়ে, ওনার কবিতা নিয়ে, ওনার জার্নি নিয়ে সেটা আসছে। এবং প্রথম দিকে আপনার যে বললাম অনেক প্রশ্ন মনে হবে, তারপর যখন এই জার্নির সাথে আপনি মিশে যাবেন, একদম জার্নি শেষে মনে হবে যে ওকে, এই তো শেষে গিয়ে মনে হবে যে দারুণ, ওয়াও, এই আর কি। যেহেতু এটি বনলতা সেন কবিতার, কবি জীবনানন্দ দাশের সবচেয়ে আলোচিত কবিতা বলতে গেলে বনলতা সেন, এবং সবাই জানে এই কবিতা সম্পর্কে, বা সবাই মনে মনে, মেয়েরা অনেকে নিজেকে বনলতা সেন মনে করে, ছেলেরা অনেক মেয়েকে মনে করে, তাই না? তো স্বাভাবিকভাবেই নিশ্চয়ই কবির কবিতাও আছে আপনাদের সিনেমাতে, সেখানে আপনিও আবৃত্তি করেছেন, আপনারও নিশ্চয়ই বেশ কিছু এরকম ডায়ালগ আছে। তো সেগুলোর আপনাদের প্রস্তুতি কেমন নিতে হয়েছে, বা কিভাবে আপনারা সেটি উপস্থাপন করেছেন? এখানে বনলতা সেন নিয়ে যেই সিনেমা, সেখানে বনলতা সেন যে কবিতাটা আমরা মূলত পড়ি, সেই কবিতাটার কোনো ছিটেফোঁটা নাই, মানে আবৃত্তি নাই। বাট এটার এই কবিতাটা আসার যে জার্নি, কয়েকটা ড্রাফট পর এই কবিতাটা আসে। তো সেই ড্রাফটগুলো পাওয়া যাবে, সেই কবিতাগুলো থাকবে এখানে, সেটা একদমই ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে আসবে।
ঈদে বনলতা সেন রিলিজ পেয়েছে, খুব স্বাভাবিকভাবে এবারের ঈদটা তো এজন্য আপনাদের কাছে একটু ভিন্ন মাত্রা যোগ করেছে, তাই তো? তাহলে আপনারা ঈদে কি কি পরিকল্পনা রেখেছেন, কোথায় বনলতা সেন দেখবেন, কিভাবে কাটাবেন ঈদটা? এই তো হলে হলে যাচ্ছি, তো ইচ্ছার সামনে যে ফ্রেন্ডদের সবাইকে এক করব, ফ্রেন্ডদের নিয়ে যাব, ফ্যামিলির সবাইকে নিয়ে যাব, তারা এখনও দেখে নাই, তো তাদেরকে নিয়ে যাব। আর ঈদ এই ব্যস্ততা, সব ব্যস্ততা মিলে ভালোই যাচ্ছে। কোরবানি ঈদের একটা বিষয় কি যে প্রথম দিনটা একটু স্লো যায়, কারণ সবাই হচ্ছে কোরবানি কোরবানি নিয়ে দিয়ে ব্যস্ত থাকে। কোরবানি নিয়ে দিনের বেলাটা খুব ব্যস্ত থাকে, তো ওই দিন খুব একটা বেশি কিছু বোঝা যায় না আসলে, সবাই সন্ধেবেলা যায়। ওই দিন খুব একটা, দ্বিতীয় দিন থেকে আসলে বোঝা যায় যে ঘটনাটা আসলে কি ঘটছে। দিকে যাচ্ছে। অনেক সময় প্রথম দিন যখন বোঝা যায় না, অনেক ক্ষেত্রে মন খারাপ হয় যে আল্লাহ কি কেউ কিছু কি দেখলো না, কিছু বলছে না। না, এটা কোরবানি ঈদে হয়, রোজার ঈদে না। তো এরকম একটা বিষয়। আর ইচ্ছে আছে, অনেকেই রিকোয়েস্ট করছে যে আপু আপনার সাথে সিনেমা দেখতে চায় বা আমাদেরকে সাথে নিয়ে যান বা এরকম এই সেই। তো আমার একটা ইচ্ছে আছে যে যারা আমার প্রিয়জন আছে, যারা দেখতে চায়, তাদেরকে একসঙ্গে নিয়ে আমি একটা মানে বড় গ্রুপ নিয়ে আমি একদিন সিনেমাটা দেখব। আপনি আপনার প্রিয়জন নিয়ে দেখবেন, আপনিও আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন নিয়ে দেখবেন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যারা দেখছেন তারাও দেখবে। তো আপনারা যদি একটু আপনাদের সিনেমা যেন দেখে, সেটা নিয়ে যদি দর্শকদেরকে কিছু বলেন। প্রতি ঈদেই অনেকগুলো সিনেমা রিলিজ পেয়ে থাকে, এবারও পেয়েছে। সবগুলো সিনেমা দেখবেন, সাথে আমাদের সিনেমা বনলতা সেনও দেখবেন। আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিনেমায় আপনাদেরকে আলাদা আলাদা আমেজ দিবে, বনলতা সেনও তার ব্যতিক্রম নয়। এবং এই সিনেমার আমেজ, এই সিনেমার যেই ভাব কিংবা এই সিনেমার যেই মাধুর্য যদি বলা যায়, সেটা সবই আপনাদের বিমোহিত করবে। সো অবশ্যই বিমোহিত হন, আশা করি। দেখবেন, জানাবেন কেমন লাগলো। আমার মনে হয় যে সবাই আসলে এই সিনেমাটা দেখবেন, যারা সিনেমা প্রেমী, যারা সিনেমা হলে এসে সিনেমা দেখতে চান, তারা এই সিনেমাটা মিস করবেন না, কারণ এটা খুবই ভিন্নমাত্রার একটা সিনেমা এবং এটা আপনাদের এক্সপিরিয়েন্সে থাকা উচিত এবং অবশ্যই আপনারা মুগ্ধ হবেন, এটা আমার বিশ্বাস। তো আশা রাখি সবাই দেখবেন, কেউই মিস করবেন না এবং বনলতার সাথে আপনাদের দেখা হোক, এই প্রত্যাশা আমারও। সেই আশাই আমরা রাখছি। এবং আপনারা দুজনেই বিভিন্ন মাধ্যমে কাজ করেন, আপনাদের সামনে আরও বেশ কিছু কাজ রয়েছে। সব কাজের জন্য আমাদের পক্ষ থেকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। এর সাথে শেষ করছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আজকের ঈদের বিশেষ আয়োজন তারকা আড্ডা। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ফারহানা লোপা। আপনারা ঈদ আনন্দ উপভোগ করুন এবং অবশ্যই আপনার চারপাশ পরিষ্কার রাখুন।